আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলনের প্রথম লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোর অধ্যয়ন, আলো নিয়ে গবেষণা পড়াশোনা অত্যন্ত ব্যাপক। তার মধ্য থেকে নবম ও দশম শ্রেণীর সিলেবাসে স্বল্প পরিসরে কিছু টপিকস নিয়ে আলোচনা আছে। তার উপরেই কিছু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন আর উচ্চতর ক্লাসে যাবে তখন এই আলোর বিষয়ে ব্যাপক পড়াশোনা করতে হবে। যদি কেউ পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স করো বা পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করো এবং সেই সাথে এই পদার্থবিজ্ঞানের এই অংশটি বিশেষ করে আলোর অধ্যায় বা আলো বিষয়ক পড়াশোনা যদি তোমার ভালো লাগে এবং তুমি এই বিষয়টি নিয়ে গবেষণা করতে চাও, উচ্চতর পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে আলোর অধ্যায়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমে যে কথাটি না বললেই নয় সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আলোর প্রতিফলন, তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আলোর রিফ্লেকশন বা প্রতিফলনটা কিভাবে কেন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আলো তার গমন পথের কোনো অস্বচ্ছ বস্তু কর্তৃক যদি বাধাপ্রাপ্ত হয় এবং পূর্বের মাধ্যমে ফিরে আসে তাহলে আলোর প্রতিফলন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির বাসগৃহের বা তুমি যে রুমটিতে থাকো সেই রুমটির জানালা ধরে নাও স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। দিনের বেলা যখন সূর্যের আলো থাকে তখন কিন্তু তুমি ওই জানালার কাঁচ দিয়ে বাইরের দিকে তাকালে তুমি পৃথিবীর সবুজ ঘাস, লতাপাতা, বনবনানী, অনেক কিছুই বিস্তীর্ণ এলাকা হয়তো তুমি দেখবে, তোমার চোখে পড়বে। অথচ তুমি যে রুমটিতে বসে আছো এই রুমের ভিতরে যে ফার্নিচার আছে বা তোমার বিভিন্ন উপাদান আছে, ফুলের টব থেকে শুরু করে বিভিন্ন তোমার পড়ার টেবিল সহ, এগুলো কিন্তু তোমার চোখে তখন ওই আয়নার ওই কাচের ভিতর দিয়ে পড়বে না, কাচের ভিতরে এগুলো দৃষ্টিগোচর হবে না তোমার। অথচ এই স্বচ্ছ কাচের ভিতর দিয়ে তুমি রাতের যখন আধার নেমে আসবে, তোমার গৃহের ভিতরে, তোমার রুমের ভিতরে যখন বৈদ্যুতিক বাতি ঝলমল করবে, জ্বলবে, অথচ তোমার ঘরের বাইরে গাঢ় অন্ধকার, তখন তুমি কিন্তু দেখবে তোমার ঘরের ভিতরের তোমার পড়ার টেবিল, তোমার আলনা, তোমার হ্যাঙ্গার, তোমার বই পুস্তক, আসবাবপত্র যা কিছু আছে তোমার রুমে, তোমাকে সহ তুমি অনায়াসে দেখতে পাচ্ছ। ওই যে কাজটি দিয়ে তুমি দিনের বেলা তোমার রুমের কিছু দেখতে পাওনি, তোমাকেও তোমার ছবি দেখতে পাওনি, অথচ বাইরের মুক্ত পৃথিবীর অনেক কিছু দেখেছ, সেই একই কাজ দিয়ে রাতের বেলা, রাতের আধারে তুমি তোমার রুমের সব কিছু দেখতে পাচ্ছ তোমাকে সহ, অথচ মুক্ত পৃথিবীর কিছুই তোমার আর দৃষ্টিতে আসে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মনে প্রশ্ন জাগতে পারে কেন এমনটি হলো। আসলে এখানে একটি আলোর খেলা, মজার খেলা আছে, আলোকীয় খেলা, আলোকীয় ঘটনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দিনের বেলা যখন তুমি বাইরের পৃথিবী দেখেছিলে ওই কাজ দিয়ে, তখন কিন্তু এখানে আলোর প্রতিসরণ ঘটেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কি হলো? আলো যদি একটি স্বচ্ছ মাধ্যম অতিক্রম করে আরেকটি মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু আমরা তাকে আলোর প্রতিসরণ বলি। কিন্তু আমার আজকের আলোচ্য বিষয়, আমাদের আজকের আলোচনার যে বিষয়টি, সেটি হলো আলোর প্রতিফলন। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাতের বেলা যখন
আবার ওই একই কাজ দিয়ে তোমার পড়ার রুমের সব কিছু তুমি দেখতে পেলে তোমাকে সহ, তখন কিন্তু আলোর প্রতিফলন ঘটলো। কেননা আলো যে মাধ্যম থেকে যায়, কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে যদি আবার ওই মাধ্যমেই ফিরে আসে, তাহলে কিন্তু তাকে আমরা আলোর প্রতিফলন বলি। যদিও আলোর আপতিত আলোর সবটুকু প্রতিফলিত হয় না, তথাপিও যতটুকুই ফিরে আসে সেটি আলোর রিফ্লেকশন বা প্রতিফলন। আমরা জানি সাধারণত 40% আলো প্রতিফলিত হয়, বাকি আলো আলো বাকি অংশ আলোর মাধ্যম কর্তৃক, বিভিন্ন মাধ্যম কর্তৃক শোষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু আগে যেটি বলেছিলাম যে আলো যদি অতিক্রম করে চলে যায় একটি স্বচ্ছ মাধ্যম দিয়ে, তাহলে সে মাধ্যমটি হবে প্রতিসারক মাধ্যম। অর্থাৎ যে মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটে সেটি কিন্তু প্রতিসারক মাধ্যম। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হলাম যে যদি কোনো স্বচ্ছ কাচের আরেক পাশে ওই যে গাঢ় অন্ধকার যেমন প্রলেপ লাগিয়ে দিয়েছিল, এইরকম ভাবে আমরা যদি প্রলেপ লাগিয়ে দিই, অর্থাৎ রং করে দিই, কালার করি, বা যে কোনো রাসায়নিক উপাদান দিয়ে ঢেকে দেই, তাহলে ওই স্বচ্ছ কাচটি দর্পণ বা আয়নায় রূপান্তরিত হয়। সেক্ষেত্রে এই কাচের এক পৃষ্ঠে রং লাগানো বা যে কোনো উপায়ে রাসায়নিক উপাদান লাগিয়ে হোক বা কোনো পন্থা অবলম্বন করে হোক, প্রলেপ দিয়ে যদি একটি কাচকে দর্পণে রূপান্তর করা হয়, তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয় সিলভারিং বা পাড়া লাগানো। অর্থাৎ স্বচ্ছ কাচের এক পাশে রং লাগিয়ে যদি সেটিকে আয়না বা দর্পণে রূপান্তরিত করা হয়, তাহলে এই ঘটনাটিকে বলা হয় সিলভারিং বা পাড়া লাগানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল সেটি হলো যে আলো যে মাধ্যম একটি মাধ্যম থেকে যাবে এবং আরেকটি প্রতিফলক মাধ্যম কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসবে, তাহলেই তাকে আমরা আলোর প্রতিফলন বলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আলোর প্রতিফলনের কিন্তু দুটি সূত্র আছে। আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে একটি প্রতিফলক পৃষ্ঠ আমরা অঙ্কন করে নিলাম, যার এক পাশ মসৃণ, আরেক পাশ সিলভারিং করা বা পাড়া লাগানো বা অমসৃণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে একটি সোর্স অফ লাইট, অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব বা সূর্যের আলো, আমরা যেটিকেই বলি না কেন, আলোক উৎস এখানে রাখি বা কল্পনা করি, সেখান থেকে একটি আলোক রশ্মি দর্পণের এই প্রতিফলক পৃষ্ঠের ধরে নিলাম এম বিন্দুতে আপতিত হলো। এম বিন্দুতে আপতিত হলো, এ বিন্দু থেকে এ একটি আলোক উৎস, সেখান থেকে একটি আলোক রশ্মি এই প্রতিফলক পৃষ্ঠের এম বিন্দুতে এসে আপতিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আবার একটি আলোক রশ্মি পূর্বের মাধ্যমে ফিরে যাবে, অর্থাৎ প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে, বি পথে প্রতিফলিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে বিন্দুতে আলোক রশ্মিটি আপতিত হলো, এই বিন্দুটিকে আমরা আপাতন বিন্দু বলবো। আপাতন বিন্দুতে যদি আমরা একটি লম্ব আঁকি, তাহলে সেই লম্বটির নাম হবে অভিলম্ব। আমরা এম এন কে অভিলম্ব বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? এই রশ্মিটির নাম পেলাম আপতিত রশ্মি। এটির নাম কি পেলাম? প্রতিফলিত রশ্মি। এই বিন্দুটির নাম পেলাম, এই বিন্দুটি পেলাম আপাতন বিন্দু। এটি হলো অভিলম্ব। অভিলম্ব, এই কোণটির নাম দিলাম আই, যাকে আমরা বলি আপাতন কোণ। এই কোণটির নাম হলো আপাতন কোণ।
আর এই কোণটির নাম হলো প্রতিফলন কোণ, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, প্রতিফলন কোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি হোয়াইট বোর্ডে যে রেখাচিত্র দেখানোর চেষ্টা করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের অথবা যে কোনো আলোক উৎস থেকে একটি আলোক রশ্মি, একটি প্রতিফলক পৃষ্ঠ, আমরা যদি নাম দিয়ে দিই পি কিউ এর এম বিন্দুতে আপতিত হলো এ এম পথে, আবার এম বি পথে ওই আলোক রশ্মিটি প্রতিফলিত হলো। এই এম বিন্দুটি হলো আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে একটি অভিলম্ব এম এন আঁকা হলো। এই অভিলম্বের সাথে আপতিত রশ্মি এ এম এন সমান আই কোণ উৎপন্ন করলো, যাকে আমরা আপাতন কোণ বলি, এবং অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি এন এম বি প্রতিসরণ কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা কি বলতে পারি, কোন উৎস থেকে যে আলোক রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠে আপতিত কোনো বিন্দুতে, প্রতিফলক পৃষ্ঠের কোনো বিন্দুতে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে, আর আপতন বিন্দু থেকে যে রশ্মিটি প্রতিফলিত হয় অর্থাৎ আবার পূর্বের মাধ্যমে ফিরে যায় সেটিকে প্রতিফলিত রশ্মি বলে। আর আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের, আবারও বলছি, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে, আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। মনে রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা আলোর প্রতিফলনের দুটি সূত্র তোমাদেরকে দেখাবো। নাম্বার 1, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দু আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে থাকে। তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি কি হলো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, অর্থাৎ পি কিউ সমতলে থাকে আমাদের চিত্র অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সূত্র, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। অর্থাৎ আমরা চিত্রানুসারে লিখলাম আই সমান আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো কোণকে তার মান দিয়ে প্রকাশ করা হয় তাহলে কোণ চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা যদি আই কোণকে এ এম এন লিখতাম তাহলে এখানে কোণ চিহ্ন দিতাম, এবং আর কোণকে যদি এন এম বি অথবা বি এম এন লিখতাম তাহলে এরকম কোণের চিহ্ন দিতাম। যেহেতু আমরা কোণ দুটিকে তাদের মান দিয়ে প্রকাশ করেছি আই এবং আর, সেজন্য আমরা এখানে কোণের চিহ্ন ব্যবহার করব না। তাহলে আমরা দেখতে পেলাম যে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান, অর্থাৎ এটি আলোর
দ্বিতীয় সূত্র, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই অংশটুকু অনুধাবন করার চেষ্টা করেছো এবং অনুধাবন করেছো কিছুটা হলেও। এই পর্যায়ে আমি তোমাদেরকে যে অপশনটি দেখানোর চেষ্টা করব সেটি হলো আলোর প্রতিফলন কয় ধরনের, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন দুই ধরনের। আলোর প্রতিফলন আলোর নিয়মিত প্রতিফলন, নিয়মিত নিয়মিত বা সুষম প্রতিফলন, অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলন এখন আমরা যদি আলোর নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলনের সংজ্ঞায়ন করতে চাই, সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আলোর সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলনের যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে কি লিখব? সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোক রশ্মি যদি সমান্তরালে প্রতিফলিত হয় তাহলে আলোর এরূপ প্রতিফলনকে নিয়মিত বা সুষম প্রতিফলন বলে। তাহলে আমরা যদি এখন আলোর নিয়মিত প্রতিফলনকে একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই তাহলে এখানে যদি MN একটি প্রতিফলক পৃষ্ঠ হয় এবং এখানে যদি কতগুলো আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়, অর্থাৎ PQ RS OZ, এবং এই আলোক রশ্মিগুলো যদি এভাবে প্রতিফলিত হয়, অর্থাৎ QL S ST QL ST ZY পথে, তাহলে আমরা কি দেখতে পেলাম? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আলোর নিয়মিত প্রতিফলন
অর্থাৎ সুষম প্রতিফলন দিকে তাকাই, সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি, সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি যদি সমান্তরালে প্রতিফলিত হয়, সমান্তরালে আপতিত, কোথায় আপতিত হবে? একটি প্রতিফলক পৃষ্ঠে। সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি যদি সমান্তরালে প্রতিফলিত হয়, এই যে সমান্তরালেই আবার প্রতিফলিত হলো, তাহলে আলোর এরূপ প্রতিফলনকে নিয়মিত বা সুষম প্রতিফলন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংজ্ঞায়ন এবং চিত্রের যে ফোকাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর তারা কিন্তু সমান্তরালেই প্রতিফলিত হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সংজ্ঞাটি আবার, যে সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালেই যদি প্রতিফলিত হয়, তাহলে আলোর সেই প্রতিফলনকে আমরা সুষম বা নিয়মিত প্রতিফলন বলব। অপরদিকে অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটিকেও সংজ্ঞায়ন করতে চাই, তাহলে সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, তাহলে আলোর এরূপ প্রতিফলনকে আলোর এরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে। অনিয়মিত প্রতিফলন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আলোর অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন কি। সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মি যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, অর্থাৎ সমান্তরালেই আবার প্রতিফলিত না হয়, তাহলে আলোর এরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এটিকেও একটি প্রতিফলক পৃষ্ঠ দিয়ে দেখানোর চেষ্টা করি, যথারীতি MN একটি প্রতিফলক পৃষ্ঠ। আমরা এখানে দেখছি আলোকরশ্মি PQ RS OZ, তিনটি আলোকরশ্মি কিন্তু সমান্তরালে আপতিত হলো প্রতিফলক পৃষ্ঠে, কিন্তু প্রতিফলনের সময় এটি এভাবে গেল QL, ST এভাবে এভাবে প্রতিফলিত হলো, আবার ZY কিন্তু এভাবে প্রতিফলিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পেলাম? এই চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি আলোকরশ্মি একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হলো, কিন্তু ওই সমান্তরালে আপতিত আলোকরশ্মিগুলো প্রতিফলনের সময় বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হলো, অর্থাৎ প্রতিফলনের সময় তারা আর সমান্তরালে প্রতিফলিত হলো না। তাহলে আমরা এই প্রতিফলনটাকে বলতে পারি বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই প্রতিফলক পৃষ্ঠে সুষম প্রতিফলন হলো আর এই প্রতিফলক পৃষ্ঠে বিক্ষিপ্ত প্রতিফলন হলো? সুপ্রিয় শিক্ষার্থীরা,
একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যদি আলোর নিয়মিত প্রতিফলন হতে হয় তাহলে যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হবে সেই প্রতিফলক পৃষ্ঠটি তৈরি হতে হবে এমনভাবে যাতে ওই প্রতিফলক পৃষ্ঠটি সুষম হয় এবং সব জায়গায় সমান পুরুত্ব বজায় থাকে। আর যদি এমন হয় যে কোনো প্রতিফলক পৃষ্ঠ কোথাও পুরু বেশি কোথাও পুরুত্ব কম, তাহলে দেখা যাবে এই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে। এমনও ঘটনা ঘটতে পারে যে আলোর সুষম প্রতিফলন না ঘটে যদি বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে কোনো একটি জেন্টস পার্লার বা বিউটি পার্লার বা যে দর্পণ দিয়ে যে কাজ দিয়ে দর্পণ তৈরি করা হলো সেই দর্পণে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এমন কোনো দর্পণে যদি কেউ তার মুখ দেখে, তার চেহারাটা দেখার চেষ্টা করে, হয়তো চেহারাটা স্বাভাবিক দেখবে না, তার চেহারা বাঁকা দেখতে পারে, নাকটা একটু বাঁকা, কানটা একটু কাজ হওয়া, এরকম বিভিন্ন বিকৃতি দেখতে পারে, তার চেহারার স্বাভাবিক আকৃতির বিকৃতি দেখতে পারে, তখন হয়তো সে মানসিকভাবে আপসেট হতে পারে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কিন্তু আমাদেরকে সবসময় এই সুষম প্রতিফলন ঘটে এমন কাজ দিয়ে দর্পণ তৈরি করতে হবে। সেটা হলো কাজটি সব জায়গায় সমান পুরুত্ব বিশিষ্ট হতে হবে এবং বায়ু বুদবুদহীন হতে হবে। বায়ু বুদবুদ কি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় কাজ তৈরি করার সময় যখন তরল কাজকে প্রবাহ দেওয়া হয়, অর্থাৎ এই তরল কাচের একটা ফ্লো তৈরি করা হয় একটি পাত্রের মধ্য দিয়ে, যখন এটি সামনের দিকে অগ্রসর হয় তখন এর ভিতরে কোনো কারণে তরল ওই কাচের ভিতরে যদি বাতাস ঢুকে যায় তাহলে ওই বাতাস আর বের হতে পারে না, ওই কাচের ভিতরেই থেকে যায়। যখন এই তরল কাচ শক্ত হয়ে কঠিন অবস্থাপ্রাপ্ত হয়ে যে কাচ আমরা ব্যবহার করি এই কাচের রূপ লাভ করে, তখন কিন্তু ওই বায়ু যেই জায়গাটিতে ছিল সেই জায়গাটি ফাঁকা থাকে এবং সেটি কিন্তু দৃষ্টিগোচর হয়। অনেক সময় শশা বা এই ধরনের কোনো ফলের বীজের মতো, এই ধরনের কোনো সবজির বীজের মতো দেখা যায়। তো এই ধরনের কাজ দিয়ে আমরা কখনোই দর্পণ তৈরি করার চেষ্টা করব না, সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটতে পারে, তাহলে তখন দেখা যাবে আমরা আমাদের স্বাভাবিক আকৃতির বিকৃতি দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অংশে আলোচনা এখানে শেষ। এইবার আমরা তোমাদের সামনে দেখাবো আলোর প্রতিফলন ব্যবহার করেই তো মানুষ বিভিন্ন ধরনের আলোকীয় ঘটনার জন্ম দিয়েছে। নাট্যমঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ফাংশন অনুষ্ঠানের রূপসজ্জা থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে বিভিন্ন আবহ তৈরি করার জন্য মানুষ এই কাচকে দর্পণ আলোর প্রতিসরণ বিভিন্নভাবে কাজে লাগিয়ে এই কাচকে ব্যবহার করেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করে তোলে, অর্থাৎ কালারফুল করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আলো আমরা বলবো দর্পণ বা আয়না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলবো? দর্পণ বা আয়না। যেহেতু এতক্ষণ ধরে আলোর সুষম প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন নিয়ে আমরা আলোচনা করেছি, তাহলে তারই ধারাবাহিকতায় এখন যে অংশটি আলোচনা করবো সেটি হলো দর্পণ বা আয়না। সুপ্রিয় শিক্ষার্থীরা, দর্পণ বা আয়না কাকে বলে যদি বলতে হয় তাহলে একটু আগে যেটি আলোচনা করেছি আমরা, এই যে এরকম একটি চিত্র আমরা দেখেছিলাম যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটেছিল, আলোর নিয়মিত প্রতিফলন অর্থাৎ সুষম প্রতিফলন ঘটেছিল। আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হয়, অর্থাৎ তাহলে এই অংশটির সাথে দর্পণ বা আয়নার সম্পর্কটি কি সেটি আমরা বোঝার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি দর্পণ বা আয়নার সংজ্ঞা লিখতে হয় তাহলে কিন্তু আমাদের এখন লিখতে হবে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
তাকে দর্পণ বা আয়না বলে। আয়না বলে, দর্পণ বা আয়না বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেলাম, যে আলোর সুষম প্রতিফলন ঘটেছিল যে ধরনের কাচে, সে ধরনের কাচের একপাশে পাড়া লাগিয়ে সিলভারিং করে আমরা দর্পণ বা আয়না তৈরি করতে পারি। অর্থাৎ সেই মসৃণ পৃষ্ঠ এমন যে সুষমভাবে সব জায়গায় সমানভাবে পুরু এমন একটি কাচ সিলভারিং করে বা পাড়া লাগিয়ে আমরা আরেক পাশে মসৃণ রেখে আলোর সুষম প্রতিফলন যদি ঘটাতে পারি, সেটি তাহলে আমাদের সামনে আয়না হিসেবে পরিগণিত হবে, দর্পণ হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দর্পণ বা আয়না কিন্তু সুপ্রাচীন কাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে, বিশেষ করে রূপসজ্জার কাজে ব্যবহার করে আসছে। এজন্যই অনেক শিল্পী মজা করে গান লিখেছে, আবেগ দিয়ে গান লিখেছে, গান গেয়েছে যে হাতে দর্পণ ধরি রূপ নিহারি পুরাইতাম মনের খায়েশ শ্যাম যদি হইতো মাতার কেশ। তাহলে এই দর্পণ বা আয়নার ব্যবহার কিন্তু অত্যন্ত অত্যন্ত সুপ্রাচীন এবং ব্যাপক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দর্পণ বা আয়না কাকে বলে দেখলাম, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দর্পণ বা আয়না তৈরি করতে গেলে স্বচ্ছ কাচের একপাশে সিলভারিং বা পাড়া লাগাতে হবে। এ পর্যায়ে আলোর প্রতিফলন আর দর্পণ বা আয়না, এই দর্পণ বা আয়না আবার কয় ধরনের সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করি। দর্পণ, আয়না। সুপ্রিয় শিক্ষার্থীরা, দর্পণ বা আয়না, সমতল দর্পণ, সমতল দর্পণ, আরেকটি হলো গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমতল দর্পণ, যদি দর্পণটি এমন হয় যে একদম সমান্তরাল পৃষ্ঠ থাকে, তার আনুভূমিক পৃষ্ঠ থাকে, অর্থাৎ যে কাচ দিয়ে আমরা দর্পণটি তৈরি করব সেই কাচটি বাঁকা নয়, গোল নয়, একদম সমতল, সেটিকে আমরা সমতল দর্পণ বলব। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে ড্রেসিং টেবিল তৈরি করি বা আমরা ছোট ছোট যে দর্পণগুলো সাধারণত ব্যবহার করি, সেগুলো সমতল দর্পণ। আবার গোলীয় দর্পণ হলো যে দর্পণের গোলীয় পৃষ্ঠ মসৃণ, অর্থাৎ আয়না হিসেবে বা দর্পণ হিসেবে ব্যবহার করি, সেটা হলো গোলীয় দর্পণ। অর্থাৎ গোলাকার পৃষ্ঠ, কোনো বস্তুর গোলাকার পৃষ্ঠকে যখন বা কাচকে যদি গোলাকার করে আমরা তাকে আয়না হিসেবে ব্যবহার করি, সেটি হবে গোলীয় দর্পণ। যেমন একটি কাচকে এরকম একদম সমান্তরাল না রেখে আমরা যদি এরকম ভাবে তৈরি করি, তাহলে এই উঁচু যে পৃষ্ঠটি আছে, অর্থাৎ উত্তল যে পৃষ্ঠটি আছে, এটি যদি মসৃণ হয় আর অবতল পৃষ্ঠ যদি কালার লাগানো থাকে বা সিলভারিং করা থাকে, তাহলে এটিকে কিন্তু আমরা বলবো উত্তল দর্পণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার যদি এই উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে, কিন্তু অবতল পৃষ্ঠ, অর্থাৎ এই অবতল পৃষ্ঠ, এইভাবে যদি অবতল পৃষ্ঠ মসৃণ হয়, অর্থাৎ আলোর প্রতিফলন ঘটানো সম্ভব হয়, তাহলে সেই দর্পণটিকে আমরা বলবো অবতল দর্পণ। অর্থাৎ উত্তল যদি হয় মসৃণ পৃষ্ঠ, উত্তল দর্পণ, এভাবে অবতল হলে আমরা তাকে বলবো অবতল দর্পণ। উত্তল হলে উত্তল দর্পণ, অবতল হলে অবতল দর্পণ। কে অবতল আর উত্তল হবে? মসৃণ পৃষ্ঠ। আবারও বলছি, মসৃণ পৃষ্ঠ যদি উত্তল হয়, তাহলে সেই দর্পণকে আমরা উত্তল দর্পণ বলবো, আর মসৃণ পৃষ্ঠ যদি এভাবে অবতল হয়, তাকে আমরা অবতল দর্পণ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, যেটি একটু আগে আলোচনা করলাম। অবতল দর্পণ, অর্থাৎ যে দর্পণের অবতল পৃষ্ঠ মসৃণ দর্পণ, এবং উত্তল দর্পণ, উত্তল দর্পণ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, যে দর্পণের অবতল পৃষ্ঠ মসৃণ তাকে অবতল দর্পণ বলে এবং যে দর্পণের গোলীয় পৃষ্ঠ মসৃণ তাকে গোলীয় দর্পণ বলে। আশা করি তোমরা বিষয়টি একটু অনুধাবন করার চেষ্টা করেছো। তাহলে যদি চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা কিন্তু দেখব উত্তল পৃষ্ঠ পালা লাগানো বা সিলভারিং করা, অবতল পৃষ্ঠ মসৃণ, সুতরাং এটি অবতল দর্পণ। আবার যদি আমরা এখানে আরেকটি দর্পণ দেখানোর চেষ্টা করি, অবতল পৃষ্ঠ অমসৃণ, উত্তল পৃষ্ঠ মসৃণ, এই জন্য এটি উত্তল দর্পণ। অবতল পৃষ্ঠ মসৃণ, উত্তল পৃষ্ঠ মসৃণ, এটি অবতল দর্পণ, এটি উত্তল দর্পণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে এই লেকচারে, এই প্রথম লেকচারে বা প্রথম ভিডিওতে আমি আরেকটি অপশন তোমাদের দেখাতে চাই। সেটি হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে কতগুলো অপশন আছে, কতগুলো টার্ম আছে যেগুলো না জানলে এই অধ্যায়ের আলোচনা ফলপ্রসূ হবে না বলে আমি মনে করি। সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর তা হলো, একটি দর্পণ আমি এখানে উপস্থাপন করছি, অবতল দর্পণ, এবং সেটির আলোকে আমি তোমাদেরকে কিছু বিষয় উপস্থাপন করে দেখাবো। এম ড্যাশ যদি একটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট লেন্স দর্পণ হয়, ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ হয়, তাহলে এর মধ্যবিন্দুটিকে কিন্তু আমরা পি দিলাম, এটিকে আমরা মেরু বলবো। অর্থাৎ যদি আমরা বলি দর্পণের মেরু কি, মেরু, তাহলে হবে গোলীয় দর্পণের গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, মেরু কাকে বলে? যদি কোনো একটি গোলকের বা গোলাকার বস্তুর একটি অংশকে আমরা দর্পণ হিসেবে ধরে নিই, তাহলে সেই দর্পণের যতটুকু অংশকে আমরা দর্পণ হিসেবে ধরে নিব, সেই দর্পণ বা আয়নার মধ্যবিন্দুকে আমরা কি বলবো? মেরু বা পোল বলবো। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। এখানে তাহলে এই পি বিন্দুটি হলো মেরু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চিত্রে উপাদানগুলো দেখানোর চেষ্টা করছি। এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ তাকে বক্রতার কেন্দ্র বলে। আমি আরেকটি সংজ্ঞা এখানে বলছি, সেটি হল বক্রতার কেন্দ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের মধ্যবিন্দুকে, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি একটু চিত্রটির দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি এটিকে এই গোলীয় এটিকে যদি আমরা একটি গোলকের রূপ দিতাম, তাহলে নিশ্চয়ই এই গোলকটির একটি সেন্টার পয়েন্ট থাকতো, অর্থাৎ এইখানে হয়তো একটি সেন্টার পয়েন্ট থাকতো, অর্থাৎ কেন্দ্রবিন্দু থাকতো, যেটিকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তাকার সার্কেল অর্থাৎ গোলকের রূপ দিতে পারি। তাহলে এখানে কি হলো যে আমরা এই দর্পণটি, এই যে এম ড্যাশ একটি দর্পণ কল্পনা করে নিলাম, এবং সেই দর্পণটি কি এই সম্পূর্ণ গোলকটির একটি অংশ, সেই কথাটি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, অর্থাৎ এই গোলীয় দর্পণটি এই সম্পূর্ণ গোলকটি কিন্তু একটি অংশ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। অর্থাৎ আমার এই গোলীয় দর্পণটি এই গোলকটির একটি অংশ, সুতরাং এই গোলকটির কেন্দ্রই হলো বক্রতার কেন্দ্র, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সি
সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা বলতে চাই বক্রতার ব্যাসার্ধ, তাহলে কি বলবো সুপ্রিয় শিক্ষার্থীরা? গোলীয় দর্পণের গোলীয় দর্পণের গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন দেখি যে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে, অর্থাৎ এই গোলীয় দর্পণটি, আমি এটি মুছে ফেললাম এখন, এই গোলীয় দর্পণটি বক্রতার কেন্দ্র সি থেকে মেরু পি পর্যন্ত যে দূরত্ব সেটিকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখছি আমরা যে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটি হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলেছিলাম, লিখে দেখাবো, বক্রতার কেন্দ্র। আর সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এটি হলো বক্রতার ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে পিসি দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে যে অপশনটি আমি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ সুপ্রিয় শিক্ষার্থীরা, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরু দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হলো? তাহলে আমরা যদি এই চিত্রে দেখতে চাই, তাহলে এই বক্রতার ব্যাসার্ধ যেটিকে আমরা বলেছিলাম, সেখানেই মূলত আমাদের প্রধান অক্ষ, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে এবং মেরু দিয়ে, বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যে সরলরেখা গমন করে সেটিকে প্রধান অক্ষ বলে, অর্থাৎ মেইন অ্যাক্সিস বলে। তাহলে আমরা ধরে নিব এল কে প্রধান অক্ষ, চিত্রে এল কে হলো প্রধান অক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আরেকটি বিষয় আমাদের সামনে চলে আসে, সেটি হলো গৌণ অক্ষ। তো গৌণ অক্ষ কি হবে? গৌণ অক্ষের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, সেটি হবে গোলীয় দর্পণের প্রধান অক্ষ সমান্তরালে যতগুলো অক্ষ থাকবে সবগুলোকে গৌণ অক্ষ বলে। এই সবগুলো হলো গৌণ অক্ষ, এগুলো সব গৌণ অক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবারও বলছি, গৌণ অক্ষ প্রধান অক্ষের সমান্তরালে যত অক্ষ থাকে, অর্থাৎ বক্রতার কেন্দ্র
এবং মেরু দিয়ে গমন করে না এমন অক্ষ যারা, তারাই হলো গৌণ অক্ষ। আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যে সরলরেখা গমন করে তাকে প্রধান অক্ষ বলে, এবং মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে যে সরলরেখা গমন করে না, কিন্তু এই মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখার সমান্তরালে অনেকগুলো রেখা দর্পণে যদি থাকে সেগুলোকে বলা হয় গৌণ অক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর যে অপশনটি আমরা বলতে চাই, প্রধান ফোকাস। প্রধান ফোকাস গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু মাঝখানের বিন্দুকে বা অবস্থানকে প্রধান ফোকাস বলে। যাকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো প্রধান ফোকাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানের বিন্দু বা অবস্থানকে প্রধান ফোকাস বলে, যাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রধান ফোকাস কি আমরা চিনলাম। এরপরে ফোকাস দূরত্ব। প্রধান ফোকাসের পরে আমরা এখন কি দেখাবো, ফোকাস দূরত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফোকাস দূরত্বটি হলো ফোকাস দূরত্বের যদি আমরা সংজ্ঞায়ন করতে চাই তাহলে কি দাঁড়ালো, গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্ব দূরত্বকে ছোট হাতের এফ অর্থাৎ স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হলো, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব অর্থাৎ এই দূরত্বটিকে বলা হয় ফোকাস দূরত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি আমি, গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। অর্থাৎ আমাদের গোলীয় দর্পণের মেরু পি, প্রধান ফোকাস এফ, এই পি এবং এফ এর মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, যাকে ছোট হাতের বা স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কিন্তু আমরা এই বক্রতার ব্যাসার্ধ সমান দুটি ফোকাস দূরত্ব পেলাম। অর্থাৎ যেহেতু প্রধান ফোকাস হলো বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি বিন্দু, তাহলে কিন্তু আমরা এখানে পাই যে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ অথবা ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটি পরে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে সর্বশেষ এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো ফোকাস তল।
ফোকাস তল। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখানোর চেষ্টা করছি ফোকাস তল। গোলীয় দর্পণের মেরু এবং গোলীয় দর্পণের মেরু এবং প্রধান ফোকাস বরাবর যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রধান ফোকাস, আমি আবারও বলছি, গোলীয় দর্পণের মেরু এবং প্রধান ফোকাস বরাবর যে তল কল্পনা করা হয় সেটিকে বলা হয় ফোকাস তল। অর্থাৎ এই অংশ বরাবর যদি তল কল্পনা করা হয়, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাস বরাবর যদি একটি তল কল্পনা করা হয় সেটি হবে ফোকাস তল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণ ধরে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের প্রাথমিক যে আলোচনা করলাম সেটি আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। আর যে অপশনগুলো, যে সংজ্ঞাগুলো আমি তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি সেগুলো তোমরা আবার তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই তোমরা উপকৃত হবে। আজ এ পর্যন্তই। আবার এর পরবর্তী লেকচারে তোমাদেরকে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সেটি গোলীয় দর্পণের অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয় দর্পণের ক্ষেত্রে তোমাদেরকে প্রতিপাদন করে দেখাবো। আশা করি ততক্ষণ তোমরা সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।